আসসালামু আলাইকুম। এনটিভির নিয়মিত অনুষ্ঠান মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সাথে থাকবো আহমেদ রশিদ লালী। আর আলোচনায় আজকে আমরা যে জিনিসগুলো আলাপ করব সেগুলো হলো যে ব্রেক্সিট নিয়ে আলাপ করব, পুঁজিবাজার নিয়ে আলাপ করব। আর আজকে ছুটির শেষ দিনে, আজকে ছুটি 9 দিনের হবে, আজকে লাস্ট ওয়ার্কিং ডে। আজকে এই প্রোগ্রামটায় আমরা দাওয়াত দিয়ে এনেছি জনাব ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম, প্রবীণ অর্থনীতিবিদ, এবং জনাব মামুন রশিদ, অর্থনীতি বিশ্লেষক। দুইজনই দর্শক মণ্ডলী খুব চেনামুখ, খুব সুবক্তা, এবং আমরা আশা করছি যে আজকের আলোচনা এই 9 দিন ছুটির রেশ আপনাদের টেনে নিবে। দর্শক মণ্ডলী, আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে আমি জনাব ডক্টর মির্জা আজিজুল ইসলাম সাহেবের কাছে যাচ্ছি। স্যার, আমাদের গতকালকে দুইটা খুব প্রধানমন্ত্রী একটা কমেন্ট করেছেন পার্লামেন্টে, আর বাংলাদেশ ব্যাংকের অ্যাডভাইজার পল একটা কমেন্ট করেছেন বিওআই সেমিনার। এটা হলো এরকম যে জনাব পল বলতে চাচ্ছেন যে গতিশীলতা পুঁজিবাজারে যদি আনতে হয় তাহলে ইন্টারেস্ট রেটটা কমাতে হবে, এই একটা। এবং প্রাইম মিনিস্টার বলেছেন যে আমরা একটা অ্যাকাউন্টেবল ট্রান্সপারেন্ট পুঁজিবাজার দেখতে চাই, অর্থনীতির একটা পিলার, এবং সেটা আমরা একটা স্ট্রং পুঁজিবাজার দেখতে চাই। এই দুইটা কমেন্ট কালকে আমরা পেলাম, সেটা পুঁজিবাজারের জন্য কীরকম এফেক্ট আসবে বলে আপনি মনে করেন? প্রথমত এই মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন সেটার জন্য আমি তাকে অভিনন্দন জানাই। আমরা অনেক বিশ্লেষকই অনেক দিন ধরেই বলে আসছেন যে সরকারের সর্বোচ্চ মহল থেকে পুঁজিবাজারের যে গুরুত্ব অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে এবং একটা গতিশীল শক্তিশালী পুঁজিবাজার দেশের অর্থনীতির প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে পারে, এই যে বোধ, এটাকে জনসমক্ষে সর্বোচ্চ পর্যায় থেকে প্রকাশ করলে পুঁজিবাজারের উপর মানুষের আস্থা বাড়তে পারে। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটা পার্লামেন্টে দিয়েছেন, আমি আশা করব যে আমাদের দেশে বিনিয়োগকারী যারা আছেন তারা এই বক্তব্য আশ্বস্ত হবেন এবং বর্তমানে যে আস্থার ঘাটতি স্পষ্টই দেখা যায় সেই ঘাটতির মাত্রাটা কম হবে, এই হচ্ছে একটা। আর দ্বিতীয়ত বাংলাদেশ ব্যাংকের যে চিফ ইকোনমিস্টের বক্তব্য যে সঞ্চয়পত্রের সুদের হার কমানো, সঞ্চয়পত্র সুদের হার কমানো আমি সমর্থন করি, তবে যে কারণে উনি উল্লেখ করেছেন সেই কারণে না। কারণ আমার মনে হয় না যে যদি সঞ্চয়পত্রের সুদের হার 1%, 2% কমানো হয়, তার ফলে একটা বড় রকমের ফ্লো অফ ফান্ডস হবে সঞ্চয়পত্র থেকে পুঁজিবাজারে। কেননা পুঁজিবাজারে অন্য সমস্যা আছে, সেই সমস্যাগুলো দূরীকরণ হচ্ছে বড় ব্যাপার। আর তবে আমি সঞ্চয়পত্রের সুদের হার কমানো সমর্থন করি। এর মূল কারণ হচ্ছে যে সরকারের যে আভ্যন্তরীণ ঋণ এবং আভ্যন্তরীণ ঋণের মধ্যে সঞ্চয়পত্রের মাধ্যমে যে ঋণ নেয় সেই ঋণের মাত্রা অনেক বেড়ে গেছে সম্প্রতিকালে, এবং এটা হচ্ছে সবচাইতে ব্যয়বহুল ঋণ সরকারের পক্ষে। এবং এর ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে রাজস্ব বাজেট আছে সেই রাজস্ব বাজেটে সুদের জন্য প্রদেয় যে অর্থ সেটা মাত্রা ক্রমশ বেশ বেড়ে যাচ্ছে, এবং এখন এটা প্রায় রাজস্ব বাজেটের প্রায় 22-23% পৌঁছে গেছে সুদের যে পরিমাণ সুদ দিতে হয়। এখন এই যে কোনো সরকার তো সুদ তো দিতে বাধ্য, কেন নইলে সরকার তো আর ডিফল্টার হতে পারে না, ওটা তো সার্ভিস করতেই হবে, ওটা তো সার্ভিস করতে লাগবে। কাজেই এর ফলে যেটা হয় যে সরকার অন্যান্য খাতে যেখানে আরও বেশি ফলপ্রসূ ব্যয় হতে পারত সেই খাতগুলো বঞ্চিত হচ্ছে। এর মধ্যে আমি স্বাস্থ্য খাত বলতে পারি, শিক্ষা খাত বলতে পারি, বা সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাত বলতে পারি ইত্যাদি। তো কাজেই সুদের হার সঞ্চয়পত্রের কমানোটাকে আমি সমর্থন করি, কিন্তু সুদের হার কমালেই যে পুঁজিবাজারে খুব বড় রকমের গতি আসবে সেটা বলে আমার কাছে মনে হয় না। তবে লক্ষণীয় বিষয় হচ্ছে যে বাজেটের
ঘোষণার পরপর কিন্তু পুঁজিবাজারে বেশ কিন্তু একটা নিম্নগতি দেখা গেছিল। গত 2-3 দিনে আবার কিছুটা উঠতে শুরু করেছে। এটার পেছনে হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য, সেটার একটা প্রভাব থাকতে পারে। আর একটা বিষয় হচ্ছে যে সামষ্টিক অর্থনীতির দিকে তাকালে দেখা যাবে কিছু কিছু সূচকে একটা গ্রহণযোগ্য বা একটা ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। এবং একটা তো হচ্ছে যে সার্বিকভাবে সুদের হার ব্যাংকিং সিস্টেমে কমেছে আর কি। দ্বিতীয়ত হচ্ছে যে বেসরকারি খাতে যে ঋণের প্রবাহ, সেটা কিন্তু গত 1-2 মাসে কিছুটা বেড়েছে। এবং এখন লাস্ট নাম্বার যেটা আমি দেখলাম ইয়ার অন ইয়ার বোধহয় 15.2 ওর এই ধরনের আর কি, যেটা ওই মনিটারি পলিসিতে টার্গেটে, যেটা 30শে জুন মনিটারি পলিসি শেষ হবে, সেই মনিটারি পলিসিতে টার্গেট ছিল বেসরকারি খাতে ঋণের প্রভাব 14.5%, কাজে তার চেয়ে কিছু উপরে উঠেছে। কাজে সেটা বোধহয় এই কারণগুলো আমার মনে হয় পুঁজিবাজারকে কিছুটা গতিশীল করছে। তো আমার প্রত্যাশা থাকবে যে এই গতিশীলতাটা ছুটির পরেও এটা বজায় থাকবে। থ্যাংক ইউ। মামুন ভাই, আপনার কাছে একটু একই জিনিস যেটা স্যার বললেন ওইটার উপরে যদি কোনো আপনার বক্তব্য থাকে। আর দ্বিতীয় কথা হলো যে দেখেন, এই যে সুদের হারের কথা জেনারেল একটা, কিন্তু আমরা জানি যে জেনারেল একটা, যদি আপনি বলতে পারেন, কথা থাকে যে সুদের হার কমলে কিন্তু পুঁজিবাজারে একটা ভাইব্রেন্সি আসে, জেনারেল একটা নিয়ম আছে। তো সেই হিসাবেও কিন্তু হয়তো মিস্টার পল বলেছেন যে সঞ্চয়পত্রের সুদ কমাবার জন্য, কিন্তু ওভারঅল সুদের হার কিন্তু কমেছে, এটা ঠিক। কিন্তু তারপরেও কিন্তু উনার কথাও যদি ধরি, তাহলেও কিন্তু দেখব যে আমাদের পুঁজিবাজারে কোনো এফেক্ট আমরা দেখতে পাচ্ছি না। সেটা সুদের হার যদি আমাদের এফডিআর যদি বলেন তাহলে 5-6%-এ চলে এসছে, সেখানেও কিন্তু এই ফ্লোটা পুঁজিবাজারে আসছে না। কারণ কি? ধন্যবাদ। তার কারণটি হচ্ছে হেতা নয় অন্য কোথাও, অন্য কোনোখানে সুদের হার কমিয়ে ডক্টর মির্জা আজিজুল ইসলাম বলেছেন বাংলাদেশের পুঁজিবাজারের সমস্যাটা অন্য। বাংলাদেশের পুঁজিবাজারের সমস্যাটা কি তাহলে যদি বলি আমি অন্য, সেটি হচ্ছে যে এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিরাট প্রাধান্য বিস্তার করে আছে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের সাকসেস, ফেইলিউর, ক্ষুদ্র বিনিয়োগকারীদের অতিরিক্ত বিনিয়োগ, স্বল্প বিনিয়োগ, তাদের যে ডেফিনেশন, সেইটা দ্বারা আমাদের অনেকে প্রভাবিত, আমাদের সংসদ সদস্যরা প্রভাবিত, আমাদের অর্থ মন্ত্রণালয়ের অনেকে প্রভাবিত, যার ফলে ওনাদের যেটা ড্রাস্টিক রিফর্ম করার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে নামা উচিত ওটা আনতে পারছেন না, যেহেতু আমাদের ওভারঅল সাইকি ইন দ্য ক্যাপিটাল মার্কেট ইজ ড্রিভেন বাই দ্য সাইকি অফ দ্য স্মল ইনভেস্টার্স। এটা হচ্ছে একটা। দ্বিতীয় জিনিসটা কি, যে আমাদের প্রোডাক্টের যে শ্যালোনেস, এটার কারণে যে কোন প্রোডাক্ট আমরা ছাড়বো, বাংলাদেশ কোন প্রোডাক্টের জন্য তৈরি, ক্যাপিটাল মার্কেট রিলেটেড প্রোডাক্ট। তৃতীয় যে জিনিসটা হচ্ছে আমাদের একটু ভেবে দেখা উচিত, আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে অত্যন্ত স্বাগতম জানাই এবং সুস্বাগতম জানাই যে উনি বলেছেন শক্তিশালী পুঁজিবাজার প্রয়োজন, এবং সদ্য মির্জা আজিজ বলেছেন যে এটার কারণেও অনেকটা সাময়িক উল্লম্ফন হতে পারে এবং উনি কামনা করেছেন যাতে এই উল্লম্ফন যাতে দীর্ঘস্থায়ী হয়। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি, কি দেখেছি আমরা গেল 7 বছরে, ডিমিউচুয়ালাইজেশনটা দেখেছি, কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন দেখেছি, 2% মিনিমাম যে হোল্ড করতে হবে বিভিন্ন প্রতিষ্ঠানের লিস্টেড কোম্পানিতে ডিরেক্টরদের, সেটা আমরা দেখেছি। আমরা দেখেছি বারবার এনবিআর লিস্টেড কোম্পানির জন্য ট্যাক্স ব্রেক দিচ্ছে কিংবা ট্যাক্স ডিফারেন্সটা ক্রিয়েট করছে। তা থেকে লাভ হয়েছে? তো তাতে খুব একটা লাভ হয়নি, আপনি আমার সাথে স্বীকার করবেন। তো লাভ হয়নি বলেই আমাদের ওই যে বললাম হেতা নয় অন্য কোনোখানে আমাদের দেখতে হবে। আমরা যখন 2010 সালে তুঙ্গে উঠেছিল আমাদের পুঁজিবাজার, তখন কি আমাদের ইন্টারেস্ট রেট কম ছিল? যখন নাকি 1996 সালে বাবেল বাস্ট হওয়ার আগ মুহূর্তে, তখন যখন পুঁজিবাজার সিঙ্গারের শেয়ার যখন কত পার্সেন্ট হয়েছিল, 32,000 টাকা, আপনার মনে আছে কিনা তখন হয়েছিল, তখন কি পুঁজিবাজারের সুদের হার কম ছিল? আরেকটি কথা বলি, কিছুদিন আগে বাজেটের আগে, যেহেতু আমরা অর্থনীতি নিয়ে একটু কথাবার্তা বলি, তো আমি গিয়েছিলাম এক জায়গায় আমাদের ক্যান্টনমেন্টে আমার এক বন্ধুকে ভিজিট করতে, এবং হি রিটায়ার্ড এজ এ সিনিয়র এয়ারফোর্স অফিসার। তো ওনার ওয়াইফও আমাদের খুব পরিচিত। তো উনি প্রথমে আমাকে বলেন, মামুন ভাই বাজেট তো আসছে, সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট কমাবে না তো? তাই আমি বললাম আপনি কী চান? বলে দোয়া করেন যাতে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট না কমে।
আপনি ডাইনামিক্সটা বুঝে ফেলেছেন। দেয়ার ইজ এ বিগ গ্রুপ অফ পিপল, রিটায়ার্ড সরকারি কর্মকর্তা, তারা এই সঞ্চয়পত্রে ইন্টারেস্ট দিয়ে চলছে। এবং তাদের সবাইকে কি আপনি পুঁজিবাজারে ঠেলে দিতে পারেন? সুতরাং তাদের জন্য বিকল্প কোনো পেনশন ফান্ড, বিকল্প কোনো বিনিয়োগের কোনো ক্ষেত্র তৈরি না করে ওরাও কিন্তু একটা প্রভাবক। এই যে যখন বাজেট করা হয়, স্যার এখানে আছেন, আমি তো মনে করি সম্ভবত বাংলাদেশে আমার দেখা মতে আর্থিক ব্যবস্থাপনায় সবচাইতে দক্ষ ব্যক্তি আমি মনে করি। আই ডোন্ট ওয়ান্ট টু প্যাম্পার হিম অ্যান্ড এম্বারাস হিম, ওনাকে আমি দেখেছি। সো এগুলা কিন্তু এখন বিবেচনায় নিয়ে আমাদের পরবর্তী ধাপের রূপকল্প তৈরি করতে হবে। কারণ আমরা যে গদ বাঁধা কথাগুলো বলছি, কাজ হচ্ছে না। আসলে কেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার আসছে না, কেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা অন্য আরেকটা রিস্কি মার্কেটে যাচ্ছে ফ্রন্টিয়ার 5-এর, এগুলো কিন্তু বিবেচনা করতে হবে। আপনি তো একজন আমাদের যুদ্ধের কাণ্ডারি, আপনি আমাদেরকে দেখেছেন কেন গ্রামীণ ফোনের পরে আর কোনো টেলকোর আমরা আনতে পারলাম না। এবং আমরা প্রথমেই বলেছিলাম, এখন এটা আমি কেন বারবার তুলে আনে, যেহেতু উনি আমার পাশে আছেন, উনি নিজে জানেন, একজন সেনাপতির মতো উনি প্রত্যেকটা মাইক্রো লেভেলের জিনিস দেখেছিলেন। এবং উনি আমি ওনার থেকে পালিয়ে বেড়াতাম। সোনারগাঁতে আমি ঢুকবো কি ঢুকবো না একটা অনুষ্ঠানে, আমি আমার স্যার আছে, আমি ঘুরে ঘুরে পিছনে দরজা দিয়ে ঢুকলাম, কারণ উনি দেখলে আমাকে ধরবে গ্রামীণ ফোনের কী করলেন, আরও কিছু ছাড়তে হবে কিনা, এসআরওটা জারি হলো না কেন। আমি ওনাকে যে বললাম, স্যার এসআরওটা জারি হয় নাই, স্যার এটার জন্য এই হয় না, ও আমি দেখছি। উনি নিজে কথা বলেছিলেন, তৎকালীন যে এনবিআর এর চেয়ারম্যান ছিলেন জনাব আব্দুল করিম। সো এই যে বিষয়গুলো, পরবর্তীকালে ডক্টর নাসির, তো এই বিষয়গুলো কিন্তু প্রণিধানযোগ্য। শুধু হঠাৎ করে আমরা যদি বলি 1930 সালে কেইনসিয়ান থিওরি এসেছিল যে সুদের হার কমলে টাকা চলে যাওয়ার কথা, কেইনসও কিন্তু এই কথাটা বলেনি যে যাবেই, যে সুদের হার কমলে মানুষ আর একটু চিন্তা ভাবনা করে, যেখানে সুদের হার, যেখানে বিনিয়োগকারীদের আমার রিটার্নটা ভালো হবে। কারণ আমার বিনিয়োগকারী রিটার্ন কারা নির্ধারণ করবে? আমার মার্কেটকে এটা ইভেন লেভেলে চলে না। সুতরাং সেটিরাস পেরিবাস অন্যান্য জিনিসগুলো ঠিক থাকলে সুদের হার কমালে পুঁজিবাজারে একটা উন্নয়ন ঘটার কথা। কারণ ওইখানে কিন্তু গ্যারান্টেড রিটার্ন দিবে এই ধরনের প্রোডাক্ট আছে? আপনি তো অনেক দিন যাবত আছেন। আমরা যেখানে অন্যান্য দেশে কেন পুঁজিবাজার সুদের হার কমালে কেন পুঁজিবাজারে উন্নয়ন ঘটে, তার কারণ হচ্ছে অনেকগুলা ক্যাপিটাল মার্কেট হাউসগুলা, মার্চেন্ট ব্যাঙ্কগুলো, ইনভেস্টমেন্ট ব্যাঙ্কগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট আনে। রিটার্ন গ্যারান্টেড স্কিম, প্রিন্সিপাল গ্যারান্টেড স্কিম, এগুলো তো আমাদের নাই। আমাদের কোনো গবেষণা নাই, আমাদের কোনো গবেষণাকে আমরা বিচার করতে পারছি না। এখানে কোনো বড় ইনভেস্টার ফার্ম নাই, আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট ফার্মগুলো নেই যারা রিসার্চ এসিমেট্রিতে আমাদেরকে হেল্প করবে। এইগুলা আরেকটি বিষয় আমি মনে করছি যে মাননীয় প্রধানমন্ত্রী যদি উৎসাহ নিয়েছেনই, আমার মনে হয় একটা ডিপ ডাইভ অ্যানালাইসিস হতে পারে কিনা, যেটা আমরা দেখেছি যে শ্রীলঙ্কায় কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে আমরা স্যারকে, উনি উৎসাহ দেখিয়েছিলেন আমাকে যে 2020 প্ল্যান, আমি স্যারকে একটা কপিও এনে দিয়েছিলাম, তখন উনি আমাদের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাথে সংশ্লিষ্ট ছিলেন, যে এই ধরনের একটা রূপকল্প আমরা দাঁড় করাতে পারি কিনা। হোয়াট ইজ আওয়ার লন্ড্রি লিস্ট, প্রোডাক্ট সাইডে, গভর্নেন্স সাইডে, ম্যানুভারিং সাইডে। এই যে আমরা গদ বাঁধা আইসিবিকে দিয়ে দিলাম, আমাদের কি হলো? আমার ক্ষতিপূরণের লাভ হয়েছে? আমরা তো ক্ষতিপূরণের ক্লেমই করতে পারলাম না। আমি একটা মার্চেন্ট ব্যাংকের বোর্ডে বসতাম নিকট অতীত পর্যন্ত, ক্লেমই করতে পারলাম না। কারণ কোত্থেকে ক্লেম করব, কিভাবে ক্লেম করব? এইগুলোর ক্ষেত্রে অ্যাকাউন্টিং ফার্মগুলোর ক্যাপাবিলিটি, যারা অ্যাডভাইজারি ফার্ম আছে তাদের, আমরা পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা থেকে শুনলাম যে কিছু কিছু ফার্মকে ওনারা লাইসেন্স দিবেন, যাদের কাজ হবে রিসার্চ, যাদের কাজ হবে অ্যাডভাইজারি। এটার কিন্তু কোনো গুণগত আমি দেখিনি, আমি জানি না আপনি এখনো আসে নাই, এখনো জিনিসটা আসে নাই। লাইসেন্স দিলে পরে এই অ্যাডভাইজারিটা চালু হলে তারপরে পুঁজিবাজারে একটা নিউট্রালিটি আনার জন্য, একটা ইন্টিগ্রেট আনার জন্য আমরা কিন্তু আপনাদের সাথে মিলে আপনাদের সাথে রাজি হয়েছিলাম। আপনার মনে পড়ে আমি কিন্তু দ্বিমত করেছিলাম। তারপর আপনি বলেছিলেন যে না, একটা সিস্টেমের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারী ইনভেস্ট করুক। আপনি নিজে বলেছিলেন, আমি আজকে ভালো লাগছে যে আপনিও আছেন, উনিও আছে, যে আপনি বলেছিলেন না মামুন ভাই আসতে দেন, ওরা মিউচুয়াল ফান্ডগুলো যেহেতু একটা ছোটোখাটো হইলেও একটা গবেষণা করবে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো, এটা একটা সিস্টেম এসে যাবে তাদের মাধ্যমে বিনিয়োগ করলে। এসেছে? আমরা কি দেখেছি? অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো তারা সবচেয়ে বেশি ম্যানিপুলেটর, তাদের ব্যাপারে কিচ্ছু করতে পারিনি আমরা শুরুর থেকে। তারা যেই মাত্র উনি চলে গেলেন, ওনার পরবর্তীকালে আরেকজন ছিলেন মির্জা ফারুক সিদ্দিকী, উনি চলে গেলেন, আমরা দেখলাম সবচেয়ে বেশি দাপট কাদের, এবং তারা ম্যানিপুলেট করে, তারা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ধরে সরকারের বিভিন্ন অফিসকে প্রভাবিত করে তারা মিউচুয়াল ফান্ড ছাড়ছে। এবং মিউচুয়াল ফান্ডগুলোতে কি হয়েছে, যাদের নামে মিউচুয়াল ফান্ডগুলো ছাড়া গেছে, যারা স্পন্সর, তাদের লস,
আর যারা মিউচুয়াল ফান্ডগুলো ম্যানেজ করছে তারা কিন্তু টাকার উপরে বসে আছে। এটাকে আমরা চেয়েছিলাম না, টাকা তো তারা ডাইভার্টও করে ফেলেছে। আমরা তো রিসেন্ট পাস্টে দেখেছি এগুলো আমরা বলতে চাই না। লালি ভাই আজকে আপনাকে পেয়েছি বলে বললাম, টাকা ডাইভার্ট করে ফেলেছে। মানে ওখানে যে প্রফেশনালিজম একটা প্রয়োজন, বিকজ আমরা তো পেনশনিয়ার্স বলছেন, যে কথাটা আপনি বললেন যে আপনার ফ্রেন্ডের কথা, এই যে পেনশনিয়াররা তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে, এটা রিস্ক কম সেখানে, বিকজ মিউচুয়াল ফান্ড ইজ সাপোজ টু বি রিসার্চ বেসড প্রফেশনাল একটা প্রোডাক্ট। আনফর্চুনেটলি আমরা কি পাচ্ছি, 2-3টা অ্যাসেট ম্যানেজমেন্ট ছাড়া রিসার্চ কারোরই নাই। না, এখানেও যে একটা সমস্যা হলো আমাদের দেশে এই যে একটা হুজুকে মাতার যে প্রবণতা, এই এতগুলো মিউচুয়াল ফান্ড বাংলাদেশের জন্য কি দরকার ছিল? তারপরে আবার একটু অন্য প্রসঙ্গ যদিও, কিন্তু ক্রেডিট রেটিং এজেন্সি সেখানে কতগুলো হয়েছে, অনেকগুলো হয়ে গেছে। তো এখন আমরা জানি যে সার্বিকভাবে মামুনজিৎ ইঙ্গিত দিয়েছেন যে আমাদের দেশে এই সেক্টরে আপনার যে ট্রেন্ড কোয়ালিফাইড পার্সোনালের যথেষ্ট অভাব আছে। এখন তার মধ্যে আপনি এতগুলো প্রতিষ্ঠান দিলে তো তখন তো ওই হবে আর কি, তখন তো এবং সেখানে তো কোনো রিসার্চ বেস কিছু হবে না। তারা হয়তো জানেই না যে কীভাবে এই সেক্টরে কী রিসার্চ করার প্রয়োজন, কীভাবে রিসার্চ করার প্রয়োজন, বা নতুন প্রোডাক্ট আনতে গেলে সেই প্রোডাক্টের কী ক্যারেক্টারিস্টিক থাকা দরকার আমাদের মার্কেটের বিবেচনা নিয়ে। তো কাজেই এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। না, মামুন ভাই সঠিকভাবেই বলেছেন জিনিসগুলো, এবং আমার মনে হয় যে এই জিনিসগুলো আমাদের বিরাট একটা ঘাটতি রয়ে গেছে, যে কথাগুলো আপনি বলেছেন। এবং এই জিনিসগুলো কিন্তু না হলে পরে পুঁজিবাজারের ভাইব্রেন্সি, যেটা আপনি বলছেন সঠিকভাবে আপনি উল্লেখ করেছেন, ভাইব্রেন্সি আসাটা উইল বি ভেরি ডিফিকাল্ট। স্যার, আমরা দেখেছি ইদানিংকালে যে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন যে পুকুর চুরি না সাগর চুরি হয়ে গেছে। কালকে এরশাদ সাহেব বলেছেন যে এই অধিকার কে দিয়েছে আপনাকে 37,000 কোটি টাকা মওকুফ করার, সরকারি টাকা, ট্যাক্স পেয়ার্স মানি। এই যে ব্যাংকিং সেক্টরে একটা অরাজকতা আমরা দেখেছি রিসেন্ট পাস্টে, আপনি কিভাবে দেখছেন এটাকে? না, এটা তো খুবই দুঃখজনক ঘটনা, এবং এখানেও তো খুব যে একটা গভীর বিশ্লেষণ সরকারি মহলেও হচ্ছে সেটা তো মনে হয় না। এবং মাননীয় অর্থমন্ত্রীর যে বক্তব্য সেটা কিন্তু আবার এক এক সময় কিছুটা এক এক রকম, এবং এই বক্তব্যগুলোর মধ্যে কিছুটা বৈপরীত্য লক্ষণীয়। যদিও সম্প্রতি ওনার যে লেটেস্ট বক্তব্য, যেটা যে পুকুর চুরি না সাগর চুরি, সেটা বোধহয় একটা 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 মানে অ্যাপ্রোপ্রিয়েট ক্যারেক্টারাইজেশন অফ দ্য সিচুয়েশন আর কি। তো এখন এটা আপনার প্রথম কথা হচ্ছে যে ঘটনাগুলো ঘটে গেছে সেটার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং দ্বিতীয় হচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেটার জন্য কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে এই দুটো বিষয়কে মাথায় রেখে কিন্তু আমাদের এদিকে অগ্রসর হওয়া উচিত। এখন অতীতের ঘটনা যেগুলি ঘটেছে, তো কিছু কিছু অ্যাকশন হয়েছে, যে 2-1জন ম্যানেজিং ডিরেক্টরকে সরানো হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি খুব একটা কিছু হয়নি। আজকে বোধহয় অগ্রণী ব্যাংকের এমডিকে সরানো হচ্ছে, আজকে বোধহয় তাকে সরানো হচ্ছে, এর আগে বেসিক ব্যাংকের এমডিকে সরানো হয়েছে। কিন্তু এই দুটো ব্যাংকের বাইরেও তো আরও অনেক কাহিনী আছে, সেখানে তো কিছু হয়নি। তারপরে বোর্ড, তো বোর্ডের এখন দেখছি কিছুটা রিকনস্টিটিউটেড হচ্ছে, এবং সম্প্রতি 2-1টা অ্যাপয়েন্টমেন্ট যেটা আমি দেখেছি সেটা মনে হয় এটা ইতিবাচক ইঙ্গিত বহন করে আর কি। তো কাজে সেখানে ওই ব্যবস্থা নিতে লাগবে। আর তারপরে যাদের প্রত্যক্ষভাবে যে সমস্ত কর্মকর্তা হোক বা বোর্ডের সদস্য হোক বা বোর্ড চেয়ারম্যান হোক, তাদের সম্পৃক্ততা আছে, তাদের বিরুদ্ধে আইনানুগ যে ক্রিমিনাল অ্যাকশন যেটা নেওয়া দরকার, সেটা তো সেক্ষেত্রে তো আমরা কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না আর কি। এবং সেটা আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং দ্রুত গতিতে কেসগুলো নিষ্পত্তি করে একটা দৃষ্টান্ত স্থাপন করা, যাতে
ভবিষ্যতে এদিকে কেউ না অগ্রসর হয়। রাইট। মামুন ভাই, আপনি জানেন যে গতকাল ফাইন্যান্স বিল পাস হয়েছে, সেখানে কিছু অ্যামেন্ডমেন্টস এসছে, যেটা এক্সপোর্টের ক্ষেত্রে 1.5 একটা প্রস্তাবনা ছিল, সেখানে ফাইনাল হয়েছে 0.7, যেটা আগে ছিল 0.6, এবং জুটের ক্ষেত্রে আবার 0.6 রাখা হয়েছে। যেটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স সিলিং ছিল, যেটা প্রস্তাবনা ছিল যে 30% and 10% রিবেট, সেখানে পসিবলি 25% অ্যালাউন্স রাখা হয়েছে, কিন্তু রিবেট আবার 10%ই রাখা হয়েছে। আপনার একটু মতামত জানতে চাচ্ছি যে এগুলা নিয়ে তো প্রচুর কথাবার্তা চলছে, হয়েছে। ওনার স্যাররাও বলছেন যে আমাদের কর খাতকে যদি সম্প্রসারিত না করা যায়, তাহলে এই ধরনের কিছুটা হ্যাফেজার্ডলি করা, কিছুটা মানে হেস্টিলি করা, কিছুটা আনপ্ল্যান কার্যক্রম চলতেই থাকবে। কারণ আমাকে বোস্টন কনসাল্টিং গ্রুপ তার স্টাডিতে বলছে আমাদের যাদের কর দিতে পারবে যারা, এই ধরনের লোক সংখ্যা প্রায় 1.5 কোটির মতো, যারা ন্যূনতম 2.5 লক্ষ টাকার উপরে নেট আর্নিং রয়েছে যাদের। বিআইডিএস তার নিজের স্টাডিতে বলেছে বরং আরও বেশি, যারা 2.5 লক্ষ টাকার উপরে আয় করেন এই ধরনের লোকের সংখ্যা 3 কোটির উপরে। কিন্তু আমাদের কর দিচ্ছেন, টিন রয়েছে 18 লক্ষ, কর দিচ্ছেন 12 লক্ষ, মানে রিটার্ন সাবমিট করছেন 12 লক্ষ, সত্যিকার অর্থে কর দিচ্ছেন যারা তাদের 10 লক্ষেরও কম। আমরা আশা করছি যে যখন সরকারি কর্মকর্তা যাদের যেহেতু বেতন বৃদ্ধি পেয়েছে, প্রায় 10 লক্ষ কর্মকর্তার বেতন প্রায় ন্যূনতম আয়কর সীমার উপরে চলে গিয়েছে। সো সেই 10 লক্ষ যদি যোগ হয়, এমনি একটা উল্লম্ফন হবে আয়করের ক্ষেত্রে। তারপরেও যেখানে দেখা যাচ্ছে যে সোনার হাঁস ডিম পাচ্ছে যারা মানে অলরেডি আছে, যারা শুধু 3 নাম্বার আছে তা না, কর দিচ্ছেন, আয়কর রিটার্ন সাবমিট করছেন এবং করও দিচ্ছেন, তাদের উপরে কিন্তু চাপটা আসছে। আমরা প্রতিবার যেটা দেখেছি যে অবশ্যই কিছুটা সরকারকে তো টাকা আয় করতেই হবে, কিন্তু আমরা দেখেছি কোথাও না কোথাও একটা ছাড়ও দেওয়া হয়, যারা হয় ন্যূনতম সীমাটাকে বাড়ানো হয়, না হলে পার কুইজিট, যেটা অনেকে আলোচনায় আসে না, কেন আসে না আমি জানি না, যেহেতু আমাদের বেশিরভাগ টাকা আসছে কর আসলে এক্সিকিউটিভদের কাছ থেকে। এটা একটা সহজ, আমাদের 2টা পদ, একটা হচ্ছে এক্সিকিউটিভ আর একটা হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স কিংবা সোর্স ট্যাক্স। এটাই যদি আমরা এনবিআরে বসেন, এনবিআরের ককপিটে বসেন, দেখবেন যে কোন দিকে যাচ্ছে, এই মূলত এক্সিকিউটিভ আর ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। এই উদ্যোগটা ভালো ছিল কিংবা চিন্তাটা ভালো ছিল যে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্সকে আরও আমরা সুবিন্যস্ত করব, আরও গুছিয়ে তুলব। এই যে আপনি যেটা বললেন যে আমাদের ন্যূনতম আয়কর সীমা বাড়লো না, সামান্যতম বাড়ানো হলো পারকুইজিট ট্যাক্সটা, সেই ক্ষেত্রে কিন্তু আবার ওয়েলথ ট্যাক্সটার স্ল্যাবটা কমিয়ে আনা হলো, যার ফলে আলটিমেট ট্যাক্স পেমেন্ট ফ্রম দ্য মিডল ক্লাস, যারাই আসলে অর্থনীতিকে এখন চালিয়ে রাখছে, এটা কিন্তু একটা প্ল্যান করা উচিত। আমরা যখন পুঁজিবাজারের কথা বলছি, এই মিডল ক্লাসটা কিন্তু শিক্ষিত মিডল ক্লাস যখন পুঁজিবাজারে যতদিন না আসবে, যতদিন এই প্রফেশনাল গ্রুপটা বিনিয়োগ করা শুরু না করবে, কারণ তারা চিন্তাপ্রসূত বিনিয়োগ করে, ততদিন পুঁজিবাজারের যেমন মুক্তি নাই। এই মিডল ক্লাসটাকে, তার পুঁজির সংবর্ধনটাকে আপনি বিভিন্নভাবে চরমভাবে কনজুমারিজমকে উস্কে না দিয়ে একটা পরিচালিতভাবে কীভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাবেন, এই মিডল ক্লাসটা কিন্তু বিনিয়োগ করছে। এই মিডল ক্লাসের মধ্যে কিছু কিছু আবার উদ্যোক্তা হচ্ছে, ক্ষুদ্র উদ্যোক্তা, তো তাদেরকে আপনি কী ধরবেন? আপনি ন্যূনতম আয়ের সীমাটাও বাড়াননি, আপনি কি করেছেন, বিনিয়োগটাকে 30% ছিল এবং 15% রিবেট ছিল, সেটাকে আপনি করেছিলেন 20, বিভিন্ন আলোচনার প্রেক্ষিতে মরে যাব শেষ হয়ে যাব প্রেক্ষিতে এটাকে 25 করা হলো, কিন্তু রিবেটটা ওই যে 10% আর 12% সেটা কিন্তু চেঞ্জ করা হয়নি, এবং 12%টা শুধুমাত্র প্রথম 2 লক্ষ, 15% না 12% ওইটা প্রথম রিবেটটা প্রথম 2 লক্ষ, তারপরে এগুলো হচ্ছে 10%। তো এগুলোর ক্ষেত্রে আসলে যে তাদেরকে যেটা রেসপাইট দিব, রেসপাইট দেওয়াটা কঠিন, যেহেতু আমাদের যদি অর্থনীতির মূল ব্যাপারগুলো কয়েকটা কোম্পানি, হয় ব্যাংক নাহলে টেলকো, যতই আমরা রোমান্টিক এবং ড্রামাটিক হতে চাই না কেন, দিনের শেষে পারি না। ঘুরে ফিরে আবার টোবাকো, টেলকো কোম্পানিগুলোর ট্যাক্স ব্লেন্ডেড বেসিসে 67%,
উনি গ্রামীণ ফোনকে ক্যাপিটাল মার্কেটে আসার জন্য 10% ট্যাক্স ডিফারেন্স করে দিয়েছিলেন, সেটা কিন্তু উইথড্র হলো। এই জন্য বিদেশি বিনিয়োগকারীরা তারা প্রেডিক্ট করতে পারে না বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। যেমনটা আমরা ব্যাংকিং ক্ষেত্রে কি দেখছি, আপনি স্যার শুনেছেন স্যারের কথা যে সাগর পুকুর চুরি না সাগর চুরি, ব্যাংকিং ক্ষেত্রেও কিন্তু কোনো রিফর্ম হচ্ছে না। 90s পরে আমরা দেখি নাই ওই যে গদ বাঁধা কথা, টাস্ক ফোর্স গঠন করতে হবে, ব্যাংকিং কমিশন গঠন করতে হবে। কাকে দিয়ে ব্যাংকিং কমিশন গঠন করবেন? উনি তো শুরু করে দিয়েছিলেন যেটা সুন্দরভাবে আমরা চীনে দেখেছি, কোরিয়াতে দেখেছি, যে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট আনা, একটি দুটি ছাড়া বাকি রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে ক্যাপিটাল মার্কেটে নিয়ে যাওয়া, নিলে আবার ক্যাপিটাল মার্কেট উল্লঙ্ঘন ঘটবে এবং তাদেরকে লিমিটেড কোম্পানি করা। ওনার থেকে আমরা কেন 100% ব্যাকওয়ার্ড স্টেপ দিলাম? দরকার ছিল না তো। আমাদের লিমিটেড কোম্পানি করা হয়েছিল, দ্বিতীয় পর্যায়ে ছিল স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট আনা, তৃতীয় পর্যায়ে ছিল ক্যাপিটাল মার্কেটে লিস্টিং করা। এবং আমরা বারবার ভাবছি এতগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক দরকার কিনা। আবার দেখছি আরেকটা পল্লী সঞ্চয় ব্যাংক হয়ে গেছে, আরেকটা আনসার বিডিপি ব্যাংক হয়ে যাচ্ছে, আরেকটা কর্মসংস্থান ব্যাংক হয়ে যাচ্ছে। আসলে আমাদের কোন ভিশনে আগাচ্ছি আমরা কোথায় যেতে চাই এবং কিভাবে যেতে চাই? এখন বোধহয় মধ্যমায়ের দেশ হচ্ছে, আমাদের কাছ থেকে লোকেরা আরও বেশি প্রেডিক্টেবিলিটি আশা করে। সেই ক্ষেত্রে ব্যাংকিং খাত বলুন আর পুঁজিবাজার বলুন কিংবা ডিসিপ্লিনের কথা বলুন, সেগুলো কিন্তু আসবে না। কারণ আমরা টু মাচ ওয়াকিং অন দ্য সারফেস, যেটা ব্রেক্সিটের ব্যাপারে আলোচনা এসছে, যে মানুষ না জেনেই ভোট দিয়ে দিয়েছে। একজনের কথা না, ফক্স টেলিভিশন কিন্তু অনেকক্ষণ পর্যন্ত দেখাচ্ছিল যে ব্রিটেন ইউএন থেকে বেরিয়ে গেছে। তাহলে বোঝা যায়, অনেকে বলছে আমরা তো বুঝতে পারি না এই ঘটনাটা এই হবে। তো এই যে কি হচ্ছে, এই চার্লস ডেগল নেই, এই চার্চিল নেই, এই থেচার নেই, এই নাসের নেই, এই বুমেদিন নেই, লিডারশিপ একটা ক্রাইসিস চলে যাচ্ছে। এবং আমরা যে ট্রাম্পের থেকে যেরকম শুনছি, এরকম বারাক ওবামা থেকে তো অনেক ভালো কথা শুনতে পেরেছিলাম। ওনার জাতিসংঘের ভাষণগুলো দেখেন, এই যে সুপারফিশিয়াল ব্যাপারগুলা, আমরা সবাই গদ বাঁধা কথা বলি, যার ফলে আমাদের লং পেন্ডিং বিষয় রয়ে গেছে। সিরিয়াস একটা ডিপ ডাইভ অ্যানালাইসিস অ্যান্ড একটা প্রেসক্রিপশন, প্রথমে ডায়াগনোসিস করা, প্রেসক্রিপশনটাকে কাজে লাগানোর জন্য সঠিক একটা মনিটরিং পদ্ধতি আনা। এই ছোটোখাটো আপনি একটু চেপে বসেন, আমি একটু চেপে বসি, মাঝখানে আরেকজন বসে যাবে, এইভাবে রিফর্ম আর হবে না। এবং এইভাবে আমরা গুণগত কোনো পরিবর্তন ব্যাংকিং খাতও আনতে পারবো না, অর্থনৈতিক ব্যবস্থাপনা আনতে পারবো না। যেমনটা আমি আপনাকে বলি, এটা কিন্তু একদম চিন্তাপ্রসূতভাবে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আস্তে আস্তে 0.5% যেতে চাই সোর্স ট্যাক্সে গার্মেন্টসের ক্ষেত্রে। এবং আমরা স্টাডি করেছি, আমি বিজিএমের সাথে নিজে জড়িত ছিলাম। বিজিএমের একাধিক প্রেসিডেন্ট বলেছেন মেঘনা চেতে জল। আগের বার রানা প্লাজার পরে ওনারা চেয়েছিলেন একটা লেভেলে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এত দয়ালু মন, উনি হাফ করে দিয়েছেন। এবারও কিন্তু একটা সেন্সিটিভিটি অ্যানালাইসিস করা হয়েছে, বিজিএমের সাথে কথাবার্তা বলা হয়েছে এনবিআর এর মধ্যে, যে 1% হলে ওকে, 0.8 শুড হ্যাভ বিন বেটার, বাট 1% হলেও ওনারা ম্যানেজ করতে পারবেন, বিকজ অফ ট্যাক্সটা যেহেতু 35 থেকে 20 আনা হয়েছে। কিন্তু আমরা কি দেখলাম, এটার কি প্রয়োজন ছিল আমি জানি না, আমি এখানে এত তর্ক করব না। কিন্তু আমার মনে হয় আমরা একটা লক্ষ্য নির্ধারণ করে কিভাবে আমরা আস্তে আস্তে এগোবো, যদি আপদকালীন সময় হয় কিভাবে কতটুকু ছাড় দিব, আবার আপদ থেকে মুক্তি পেলে কতটুকু যাব। এই ইন্ডাস্ট্রির তো স্যার বলছিলেন করিডোরে যে 35 বছর হয়েছে, সকল ক্ষেত্রে কিন্তু একটা ভিত্তির উপরে কিন্তু দরকার কি আমার, ওরাও কিন্তু চায়নি। ওদেরকে ঠিক আছে বাবা, তোমাদেরকে একটু ট্যাক্স ব্রেক দিলাম আর একটুখানি তোমরা একটু ছাড় দাও আমাদের জন্য। থ্যাংক ইউ, খুব সুন্দরভাবে মামুন ভাই বললেন। স্যার, আরেকটা বিষয় একটু আসতে চাচ্ছি, যে কথাটা আমরা শুনছি যে 3 লাখ টাকার এবং তার উপরে যার সেভিংস আছে এই সকল অ্যাকাউন্টসে সেই সকল ট্যাক্স নাকি ধার্য করা হবে। এবং এনবিআর বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে নিয়েছে 33,80,000 এমন অ্যাকাউন্ট আছে যেটা 3 লাখ টাকার উপরে সেভিংস অ্যাকাউন্টে ডিপোজিটস আছে। এই আরেকটা বিষয় যেটা এবার বাজেটে আমরা দেখলাম, যে প্রত্যেকটা যারা ট্যাক্স নাই, যারা 2.5 লাখের নিচেও যারা আছেন, ইনকামে আছেন, এই গ্রুপটাকেও আপনার টিআইএন করতে হবে ম্যান্ডেটরি, অথবা জুলাই মাস থেকে তারা বেতন পাবেন না, এরকম একটা সিচুয়েশন কিন্তু এসছে। আপনি কিভাবে দেখছেন এটা? না, আমার যেটা মনে হয় যে এই ট্যাক্স কালেকশনের উপর জোর দিয়ে এনবিআর মানুষের জীবনকে অস্বস্তিকর করার
ব্যাপারে বেশি অগ্রসর হচ্ছে। যেমন ধরুন একটা বলা হয়েছে যে 16,000 টাকা যাদের মান্থলি স্যালারি তাদের প্রত্যেকে ইটিআইএন নিতে হবে এবং তাদের প্রত্যেকে রিটার্ন দিতে লাগবে। 16,000 হলে তো 1,92,000 টাকা তার বাৎসরিক ইনকাম হয়। তো এখন সে আপনার রিটার্ন দিবে কিসের জন্য? যেমন তো এক্সামশন লিমিটই তো 2.5 লাখ টাকা। এখন ওই যে যাদের আপনার অলরেডি ইটিআইএন আছে, মামুন যেটা উল্লেখ করেছেন, স্যার কিন্তু রিটার্ন যদি দেয় সে, তাকে একটা মিনিমাম এই তো এখানে সেটা তো একটা অস্বস্তিকর, কারণ রিটার্ন দেওয়া মানে হচ্ছে আপনাকে 3,000 টাকা করে তার সাথে জমা দিতে লাগবে। সেটা তো আপনি ফেরত আনতে পারবেন না, কারণ আপনার তো ক্যাশ রিফান্ড পাওয়া তো সরকারের কাছ থেকে নিয়ারলি ইম্পসিবল। এখন আপনার ফিউচার ট্যাক্স লায়াবিলিটি থাকলে তাহলে না আপনি সেটার থেকে হয়তো অ্যাডজাস্ট করতে পারতেন, কিন্তু আপনার তো সেই লায়াবিলিটি নেই। তো সুতরাং ওই 3,000 টাকা তো আপনার কাছ থেকে জোর করে আপনার পকেট থেকে নিয়ে নেওয়া হচ্ছে, এটা তো কোনো মানে আইনগত কোনো ভিত্তি থাকছে না আর কি এক নম্বর। তো কাজেই এই ধরনের ইয়ে তো এটা মোটেই কাম্য না। তারপরে আপনার আর একটা বিষয়ের জন্য কি বলতে চাচ্ছিলাম, 3 লাখ টাকা। আচ্ছা, এখন 3 লাখ টাকার কথা না, আমার যেটা মূল বক্তব্য ছিল সেটা হচ্ছে যে আপনার মামুন রশিদ যেটা উল্লেখ করেছেন যে টিআইএন হোল্ডার আছে প্রায় 20 লাখ মতো, 18 লাখ বা 19 লাখ, এরকম 20 লাখের মতো। রিটার্ন দিচ্ছে 12 লাখ। এখানে তো 8 লাখ আছে যারাতে আপনার অলরেডি আছে, আপনি তাদেরকে ফলো আপ করতে পারছেন না। তো সেখানে যাদের টিআইএন নাই, অথচ 3 লাখ টাকার ডিপোজিট আছে ব্যাংকে, তো সে তো অলরেডি 15% তার কোনো ব্যাংকে যদি কেউ যদি টাকা থেকে থাকে এবং সে যদি ইটিআইএন না দেখাতে পারে, তাহলে তো তার তো 15% তো তার অ্যাট সোর্স তেমনি ডিপোজিট হচ্ছে। এবং ওই 3 লাখ টাকার যেতে আপনার 15%-এর উপরে তো আপনার তার রেট যাচ্ছে না ইন এনি কেস। তো সুতরাং এইগুলো জিনিস করে আমার মনে হয় থট অফ কিংবা একটা রিসার্চ না করে কোনো মানে রিসার্চ বেস বা একটা ট্যাক্সের যে ট্যাক্স সিস্টেমের যার তো আপনার কতগুলি অবজেক্টিভ আছে এর মধ্যে, বা যে কোনো একটা আইডিয়াল ট্যাক্স সিস্টেম শুড স্যাটিসফাই অ্যাটলিস্ট 4 ক্রাইটেরিয়া। একটা হচ্ছে যে আপনার ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ইনকাম, যাতে মানে যাদের হাই ইনকাম দে উইল পে হায়ার রেট অফ ট্যাক্সেস। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইনসেন্টিভস টু সেভ অ্যান্ড ইনভেস্ট। তারপরে আপনার তৃতীয়ত হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্স এবং ট্যাক্স পেয়ার্স কনভেনিয়েন্স এবং একটা ফেয়ার অ্যান্ড ইকুইটেবল ট্যাক্স সিস্টেম। তো এখন এইগুলো বিষয়ে তো কোনো চিন্তা ভাবনা নাই। এখন আমার এটা ঠিক যে আমাদের দেশে রেভিনিউ অ্যাজ এ পার্সেন্টেজ অফ জিডিপি ওয়ান অফ দি লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, লোয়েস্ট ইন সাউথ এশিয়া, এটা বাড়ানোর দরকার আছে। কিন্তু সেই জন্যে আমি যদি মানে অন্যায়ভাবে লোকজনের কাছ থেকে করা দেওয়ার চেষ্টা করি, তাহলে হবে কি এর মধ্যে আরও অসন্তোষ সৃষ্টি হবে, এতে ট্যাক্স ইভেশনের বা অ্যাভয়েডেন্সের চেষ্টা আরও বাড়বে। এর চাইতে যেটা করা উচিত যে ওই যে মামুন রশিদ যেটা বলেছেন যে বিআইডিসের স্টাডি বা ইত্যাদি, আমার তো হরাইজন্টাল এক্সপানশনের দরকার। আপনি এখন শুধু ওই মোটামুটি মেজর সিটিজের বাইরে তো আপনার কোনো ট্যাক্স কালেকশন হচ্ছে না, কিন্তু সেখানে তো অনেক লোক আছে যারা তা আপনি সার্ভে করেন, সার্ভে করে তাদেরকে আইডেন্টিফাই করেন, তাদেরকে ইয়ে করেন। কিন্তু ওই জাস্ট যে এক্সিকিউটিভ বেসড, সুতরাং যাদের স্যালারিটা এটা সবার কাছে জানা আছে, শুধু তাদের উপরে চাপ সৃষ্টি করবেন, তো এটা তো সঠিক না। অ্যাবসলিউটলি। আমি একটু মামুন ভাই আপনার কাছে আসতে চাই। আমি কয়েকটা মানে লেখা পড়েছি ব্রেক্সিট সম্বন্ধে। এর মধ্যে 2টা লেখা আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা ইজ ভেরি, একটা সিবিডির মিস ফাহমিদার লেখা, আরেকটা লেখা আপনি লিখেছিলেন 2-3 দিন আগে। আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম সেই লেখাতে খুব বিস্তারিত ছিল এবং কোন কোন খাতে আমাদের সমস্যা হতে পারে, সাময়িকভাবে সমস্যা হতে পারে, সেই সকল বিষয় কিন্তু সুন্দর করে একটা পর্যালোচনা ছিল। আমাদের দর্শকদের জন্য একটু যদি বলেন যে ব্রেক্সিট যেটা হলো সেখানে আমাদের দেশে কীরকম সমস্যা আসতে পারে, কিংবা আমাদের কোনো লাভ হতে পারে, কিংবা এটা সাময়িক একটা বিষয়, হয়তো এই জিনিসগুলো সব
প্যাচ আপ হয়ে যাবে? আমি মনে করি যে ডক্টর মির্জা আজিজ থেকে একটু শোনা উচিত। আমরা আপনার পরে আমি ওনার কাছে যাব। 2 মিনিটে একটু বলার চেষ্টা করি। এক হচ্ছে যে অনেক সময় ব্রেক্সিটটা খুব সুচিন্তা প্রসূত ছিল না ব্রিটেনের জন্য। দ্বিতীয় জিনিসটা হচ্ছে ইম্প্যাক্ট অনেকগুলো হবে, আপনি নিজে দেখছেন অনেক অফিস আদালত কি চলে যাবে কিনা, বাট এখনও ইট ইজ টু আর্লি টু প্রেডিক্ট। ব্রিটেনের আবার একটি শক্তি রয়েছে, ব্রিটেন কিন্তু কখনোই ইউরোপের সাথে খুব একটা ইন্টিগ্রেটেড ছিল না। ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়নে থাকা সত্ত্বেও সে কিন্তু তার নিজের কারেন্সির ইন্টিগ্রিটি মেনটেন করেছে, ব্রিটিশ পাউন্ডের। সে কিন্তু সেনজেন ভিসা সিস্টেমে ঢুকেনি। দ্যাট মিনস এগুলো ব্রিটেনের নিজস্ব অভ্যন্তরীণ কিছু সমস্যা রয়েছে, যেটা ইউরোপিয়ান ইউনিয়নে ইন্টিগ্রেটেড হওয়ার ফলে বরং বেড়েছে, সমস্যার সমাধান হয়নি। এই কারণে ব্রিটেনের সিনিয়ররা ব্রেক্সিটের পক্ষে মতামত দিয়েছে। যারা সবচেয়ে বেশি ইম্প্যাক্টেড হতে পারত, তরুণরা কিন্তু মতামত দেয়নি। আরেকটা জিনিস হচ্ছে, সারা পৃথিবীতে যেহেতু ক্রাইসিসের সমাধান হচ্ছে না, কিংবা আকাঙ্ক্ষিত সমাধান হচ্ছে না, হবে কিনা আমরা নিজেরা জানি না, বিভিন্ন পকেটে পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক যে প্রবলেমগুলো হচ্ছে গ্লোবাল মার্কেটের আন্তর্জাতিকীকরণের ফলে, গ্লোবালাইজেশনের ফলে, সেই ক্ষেত্রে একটা নিউ ন্যাশনালিজম, যেটা আপনি বলেছেন এটি লেখার কথা ডেইলি স্টারের, কিংবা প্রোটেকশনিজম, আমার অর্থনীতি, সেইগুলো আমার এক্সপোর্ট, আমরা প্রায় এক্সপোর্ট করি $3.5 বিলিয়ন, আমরা রেমিটেন্স প্রায় পাই $1.25 বিলিয়ন। তার মধ্যে আমাদের প্রায় 5 লক্ষ লোক ব্রিটেনে কাজ করে, আমাদের প্রচুর ছেলে মেয়েরা ওখানে পড়তে যায়, সেইগুলোর ভিত্তিকেই এটা ইম্প্যাক্টটা পড়বে। অনেকে বলছেন ইম্প্যাক্টটা কম পড়বে, বাংলাদেশিদের উপকৃত হতে পারে যদি পূর্ব ইউরোপেরা চলে যায়। কিন্তু আমি যে বিষয়গুলোর উপরে একটু আলোকপাত করতে চাই, একটি তো হচ্ছে ব্রিটেনকে এখন ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে গিয়ে তার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে নিজস্ব আইনকে ঢেলে সাজাতে হবে, নিজস্ব চুক্তিগুলোকে রিভিউ করতে হবে। তেমনটি বাংলাদেশের মতো দেশ যেগুলো বেনিফিট পাচ্ছিল আন্ডার দ্য ইউরোপিয়ান ইউনিয়নের কাভারেজে, এখন যেহেতু ব্রিটেন আরেকটা কনস্টিটিউয়েন্সি হয়ে গেছে, তার সাথে আবার একটা সমঝোতায় আসতে হবে, নতুন আইন ঢেলে সাজাতে হবে, কিংবা চুক্তিগুলোকে রিভিউ করতে হবে। ইটস এ লং রান প্রসেস, বাট আমরা সাময়িককালে মনে করি না খুব একটা সমস্যা আসবে। এমনকি ব্রিটিশ পার্লামেন্টকেও রেটিফাই করতে হবে, এবং এখানেও আলোচনা আসছে যে ব্রিটিশ পার্লামেন্ট রেটিফাই করার ক্ষেত্রে দেরি হবে কিনা। 2 বছরের মধ্যে আর্টিকেল 50 অনুসারে 2 বছরের মধ্যে তাকে বেরিয়ে যেতে হবে। এটাকে আসলে 2 বছর হবে নাকি আরও একটু বেশি হবে? ফ্রান্স কখনোই ব্রিটেনের সাথে খুব একটা আনন্দমধুর সম্পর্ক ছিল না। জার্মানির সাথে সবসময় কিছুটা স্পর্শকাতর সম্পর্ক ছিল, জার্মানি লিডার হবে নাকি ব্রিটেন লিডার হবে ইউরোপের মধ্যে। সো এগুলোকে আমি এখন ইমিডিয়েট রিয়াকশন হিসাবে দেখছি, আর একটু সেটেল করুক ডাস্ট, আমার মনে হয় খুব একটা ইম্প্যাক্ট হবে না। যেইটার বিষয়ে আমাদের একটু ভাবা দরকার, আমাদের বাজারগুলোকে কিভাবে রক্ষা করব, আমাদের স্থানীয় পেশাজীবীদের, স্থানীয় উদ্যোক্তাদের কীভাবে আমি রক্ষা করব। সেই ক্ষেত্রে আমাদের বাজেটারি প্রসেসে, সেই ক্ষেত্রে আমাদের ইমিগ্রেশন প্রসেসে, সেই ক্ষেত্রে আমাদের এমপ্লয়মেন্ট প্রসেসে আমরা কি কোনো ধরনের মনিটরিং শুরু করব কিনা। যেমন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমি হয়তো বলবো যে আরও ভারতীয় ম্যানেজার আসবে না কেন, তাদের উন্নতি হবে, ভারতের ইকোনমিক ম্যানেজমেন্ট ভালো, ভারতের এমবিএরা ভালো। কিন্তু আপনার বাবা হয়তো চিন্তা করছে আরেকটি, আমার ছেলে চাকরি পায় না, এই জন্য কি মুক্তিযুদ্ধ করলাম। এবং ওইটা ভাবটা যদি, আদর্শটা যদি বড় হয়ে যায়, তখন কিন্তু আমাদের একটা ব্রেক্সিট হইতে পারে। এবং অনেক সময় ক্যাজুয়ালিটিগুলো অনেক বড় হয়। সাধারণ জনগণ, যেটা আমরা ইকোনমিক্সে পড়েছি সেন্টার পেরিফেরি থিওরি, সেবাল্টান গ্রুপ, যারা নাকি বঞ্চিত গ্রুপ, তারা কিন্তু লাউড হয় না, তারা চুপচাপ থাকে, কিন্তু আস্তে আস্তে ওরা বড় করে ওদের ভয়েসটাই বড় হয়ে যায়। এই ভয়েসটা বড় হয়ে বলেই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্রেক্সিটের মতো ঘটনা ঘটেছে, নাইলে চীনের সাংস্কৃতিক বিপ্লব হয়েছে, কিংবা লেনিনের বলশেবিক বিপ্লব হয়েছে। আমরা এই ধরনের বিপ্লব চাই না। রাইট, খুব সুন্দর মামুন ভাইয়ের লেখা যেমন সুন্দর, মামুন ভাইয়ের বক্তব্য খুব সুন্দর, ক্লিয়ার, একেবারে সুন্দরভাবে বলেছেন। স্যার, একটা জিনিস যেটা মামুন ভাই একটু আলোকপাত করলেন, যে ব্রেক্সিটে যে জনগণ, এত ডেভেলপড একটা কান্ট্রি, সেই কান্ট্রির জনগণ কিন্তু জানেও না যে হোয়াট ইজ ইউ। এখন তারা গুগলে সার্চে গিয়ে দেখতেছে ইউটা কি, কিংবা কেন ভোট। এখন তারা বলছে যে আরেকটা যদি ভোট হয় তাহলে আমরা পক্ষে ভোট দিব। এই যে একটা সিচুয়েশন রাইজ করছে, আপনি কিভাবে দেখছেন এটা? কারণ এখন কিন্তু ওনারা বুঝতে পারছেন যে আমরা ইউ থেকে বের হলে কি কি ক্ষতি হতে পারে। না, আমার মনে হয় যে এখন পর্যন্ত সম্পূর্ণ বিষয়টা অনেকটা একটা অনিশ্চয়তার মধ্যে আছে। কেননা একদিকে আপনি যেটা বলেছেন যে অনেকেই না বুঝেই তারা না ভোট দিয়েছে, এবং এটা একটা
কি বলে এটা একটা প্যারোকিয়াল ন্যাশনালিজমের ভিত্তিতে, যে মনে হয় যে ব্রিটেন ইউরোপের ইউনিয়নে থাকার ফলে ব্রিটেনের স্বাধীনতা খর্ব হয়েছে এবং ব্রিটেনের যে সমস্ত আইন করা দরকার সেটা অনেক ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বা ইউরোপিয়ান কমিশন যে আইন করছে সেটা ব্রিটেনের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, ব্রিটেন সেটা চাক বা না চাক। অনেক ক্ষেত্রে হয়তো ব্রিটেন যে আইন করতে চাচ্ছে সেটা করতে পারছে না, যেহেতু ইউর সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না। আচ্ছা, কাজে এই ধরনের মানসিকতার জন্য এটা সৃষ্টি হয়েছে। কাজেই এখন তো সময় আছে আরও, আপনার 2018 সালের আগে তো আর অ্যাকচুয়াল এক্সিটটা হচ্ছে না, এটা দেখার বিষয়। আবার হ্যাঁ 2016 থেকে 2018 আবার অনেকে এখন বলছে যে একটা সেকেন্ড রেফারেন্ডাম হওয়া দরকার। তো ব্রিটেনের প্রধানমন্ত্রী ক্যামেরন অবশ্যই সেটাকে হি হ্যাজ রুলড ইট আউট, তবে রুল আউট করলেও আবার হয়তো ফিরে আসতেও পারে, সেটা দেখার বিষয়। তবে সার্বিকভাবে আমি মামুনের সাথে মোটামুটি একমত যে বাংলাদেশের উপর খুব বড় মাত্রা কোনো ইম্প্যাক্ট হয় বলে আমি মনে করি না। তবে একটা জিনিস আমার কাছে যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের যে এভরিথিং বাট আর্মস, এটা মোটামুটি আমার মনে হয় যে ব্রিটেন বেরিয়ে আসলেও এটা রাজি হবে। দ্বিতীয়ত হচ্ছে যে ব্রিটেন ইজ এ স্মল কান্ট্রি এবং এটা সবসময় কিন্তু ইট ইজ ট্রেডিং নেশন, কাজে খুব যে বড় মাত্রার প্রোটেকশনের কোনো টেন্ডেন্সি আসবে সেটা আমার কাছে মনে হয় না। তবে আমার চিন্তা যেটা সেটা হচ্ছে যে এর ফলে যদি এক্সচেঞ্জ রেট সেটা যদি বড় মাত্রায় ডেপ্রিসিয়েট করে, অর্থাৎ পাউন্ড স্টার্লিং যদি বড় মাত্রায় ডেপ্রিসিয়েশন তো হয়েছে, যদি এটা ফার্দার হয় বা ইভেন এই অবস্থায় যদি থাকে, ইমপ্রুভ যদি না করে, তাহলে সেই কারণে হয়তো আমাদের এক্সপোর্ট কিছুটা হতে পারে। আর হচ্ছে যে সার্বিক ওভারঅল ইকোনমি যদি অ্যাফেক্টেড হয়, অ্যাডভার্সলি অ্যাফেক্টেড হয়, তাহলে কিন্তু আমাদের ওই রেমিটেন্স এবং ফিউচার ইমিগ্রেশন এটা নিয়ে কিছুটা। থ্যাংক ইউ স্যার। আপনি অনেক ব্যস্ততম সময় থেকে আসছেন। মামুন ভাই, আপনিও একটা মিটিং থেকে আসছেন, সেক্রেটারিয়েট থেকে আসছেন, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে দর্শক মণ্ডলী বিস্তারিত আলোচনা হয়েছে, খুব সুন্দর আলোচনা হয়েছে। আমি নিশ্চিত যে আপনারা খুব উপকৃত হয়েছেন এই আলোচনা দিয়ে। স্যার সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, মামুন ভাই সুন্দর করে বলেছেন। সো আজকে আমরা লাস্ট প্রোগ্রাম 9 দিনের ছুটিতে যাচ্ছি। 10 তারিখে আবারও দর্শক আপনাদের সাথে কথা হবে, দেখা হবে এই অনুষ্ঠানে একই সময়। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকবেন, ভালো থাকবেন, ঈদ উদযাপন করবেন, এনটিভির ঈদের প্রোগ্রামের সাথে থাকবেন। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।